সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনার শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের সেখানে সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে আচ্ছা মাইলট এটা যেহেতু আগের ঘটনার কি আছে মানে আমি পেজ 123-এ চলে যাচ্ছি। 123-এর লাস্ট প্যারাগ্রাফ ফ্রম দি বটম। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ দলীয় প্রধানের রিপিটেশন। আমি 124-এ চলে যাচ্ছি। এরই অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ এবং সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে গেলে সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এএসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে হত্যা করে। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্ট প্রদান করা হয়। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়নাতদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয়। আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখিত আক্রমণ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহালে মিথ্যা তথ্য সংযোজন, পোস্টমর্টেম বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠন, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 4142 ধারার অপরাধ সংগঠন করেন, যা 2 এবং 20-এর শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। গণভবন এবং ঘটনাস্থল গণভবন ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান, চানখারপুল সংলগ্ন বংশাল এবং চকবাজার থানার অংশবিশেষ। ঘটনা তারিখ 14 জুলাই থেকে 5ই আগস্ট দুপুর 2:30 পর্যন্ত। অপরাধের ধরন মার্ডার, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20-এর 2 এবং 20-এর এ ধারা অপরাধ। অভিযোগের আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ মানে এটাতে আমি প্রথমে কমন অংশটুকু বাদ দিয়ে 127-এ চলে যাচ্ছি। 127-এর লাস্ট প্যারাগ্রাফ থেকে। আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা না, ওখানেও নেই, ওইখানে আমরা স্প্লিট করে তাকে শুধু এখানে নিয়ে আসছি।
ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রতিটি অঞ্চল শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলনকে দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এবং তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40-45 জন সদস্য মোতায়েন করা হয় 5ই আগস্ট সকাল থেকে। আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল, পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলামের মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেলের দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে শাহবাগ থানাধীন চানখারপুল সংলগ্ন এলাকায় সকাল হতে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহাদি হাসান ওরফে জুনায়েদ ওরফে মোস্তাকিন, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া ওরফে শাহরিক সহ মোট 6 জনকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেন। আর হ্যাঁ, ঠিক আছে। এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা করার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 328 GH 414243 এবং ধারার অপরাধ সংগঠন করে, যা একই আইনে 20-2 এবং 20 এ ধারা। সুনির্দিষ্ট অপরাধ 5, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 সালে ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছে। এখানে ঘটনার বিবরণে আমি চলে আসছি সরাসরি। বিবরণ হচ্ছে পেজ 130 এবং আমি সরাসরি চলে যাচ্ছি 131 মানে 131 লাস্ট প্যারাগ্রাফ থেকে পড়ছি। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে মুক্তিকামী মানুষ ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের পরিকল্পনা, নির্দেশনার আন্দোলন দমন করতে সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লেথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম সরাসরি তত্ত্বাবধান স্থানীয় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে। শেখ হাসিনার পতন এবং দেশত্যাগের পর মুক্তিকামী ছাত্র জনতার বিজয় উৎসব করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল, শটগান, SMG সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসসাবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বায়েজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ 5 জনকে হত্যা করে এবং 1 জনকে গুলি করে গুরুতর আহত করে। এরপর আনুমানিক বিকাল 4টায় থেকে 5টার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া 5 জন যথাক্রমে সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসসাবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বায়েজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে করে হাত পা ধরে নিক্ষেপ করে এবং একত্রিত করে। তারপর মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময়
গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরও জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে 6 জনকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করে, যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা, নির্যাতন, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন ও 14 দলীয় জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে তা দেশি বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে, যা বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানেও প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 19-3 ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের অঙ্গ সংগঠন ও 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসাবে, অপরাধী সংগঠন হিসাবে গণ্য করা শামিল। যেহেতু তদন্ত, প্রতিবেদন, দালিলিক, মৌখিক সাক্ষ্য পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালে 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 32A GH 414243 এবং ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে, যা উক্ত আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য মালের আমরা তাদের বিরুদ্ধে সুনিশ্চিত 5টি অপরাধের দায়ে লাস্ট প্যারাগ্রাফটা, যেহেতু জুলাই বিপ্লব চলাকালে সারা দেশে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক এবং ব্যাপক মাত্রায় নিরস্ত্র ছাত্র সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় ট্রাইব্যুনালের ক্ষমতার এখানে আবেদন জানাচ্ছি। মানে এখন আমি রেলিভেন্ট লটা একটু করে দেখাতে চাই, যেহেতু যে একটা 3 এবং 4 jurisdiction of the tribunal, মানে আমি সেকশন 3টা পড়ে দিচ্ছি। Shall have the power to try and punish any individual or group of individuals or organization or any member of any disciplined force, auxiliary force or intelligence agency who, irrespective of his nationality, commits or has committed within or beyond the territory of Bangladesh after the commencement of this act any crimes mentioned in subsection 2. Subsection 2, the following acts or any of them are crimes within the jurisdiction of the tribunal for which there shall be individual responsibility, namely crimes against humanity, namely murder, extermination, enslavement, deportation or forcible transfer of population, imprisonment, abduction, confinement, exploitation, enforced disappearance, human trafficking, sexual slavery, enforced prostitution, forced pregnancy, enforced sterilization or other inhuman acts when committed as a part of widespread and systematic attack directed against any civilian population with knowledge of the attack, or persecution on political, racial, ethnic or religious grounds, whether or not in violation of the domestic law or of the country where perpetrated. Explanation দেয়া হয়েছে এখানে আইনে, for the purpose of defining the terms attack, persecution, enforced disappearance, sexual slavery, enforced prostitution, the International Criminal Court, which Bangladesh has ratified on 23rd March 2010. মানে বাকি অপরাধগুলো আমাদের এখানে আমরা চার্জ আনিনি, সেই কারণে আমরা এখানে যাচ্ছি না। আমি রোম স্ট্যাটিউটে যাওয়ার আগে সেকশন 4 এর liability of crimes, any individual or group of individuals or any member of any disciplined force agency who commits a crime within the jurisdiction of the tribunal shall be responsible and liable for punishment. In accordance with this, individual or group of individuals or a member of any disciplined force, auxiliary force or intelligence agency shall be criminally responsible and liable for punishment for the crime within the jurisdiction of the tribunal if that person A commits such crime whether as an individual, jointly with another or through another person, regardless of whether
that other person is criminally responsible. B. Orders, solicits, incites, or induces the commission of such crime, which in fact occurs or attempted. C. For the purpose of facilitation, the commission of such crime aids, abets, or otherwise assists in its commission or its attempted commission, including providing the means for its commission. D. In any other way contributes to the commission or attempted commission of such crime by a group of persons acting with a common purpose. Such contribution shall be intentional and shall either be made with the aim of further activity or criminal purpose of the group, where such activity or purpose involves the commission of crime within the jurisdiction of the tribunal, or be made in the knowledge of the intention of group to commit the crime. Attempts to commit such crimes by taking action that commences its execution by means of a substantial step, but the crime does not occur because of circumstances independent of person's intentions. However, a person who abandons the effort to commit the crime or otherwise prevents the completion of the crime shall not be liable for punishment under this Act. For attempt to commit that crime, if that person completely and voluntarily gave up the criminal purpose. F. In respect of the মানে এগুলো war crimes এর সাথে এগুলো আমরা এটা পড়ছি না. F. 3. Any commander, superior officer or leader who orders, permits, acquiesces, incites or participates in the commission of any of the crimes specified in section 3 or is connected with any plans or activities involving the commission of such crimes, or who fails or omits to discharge his duty to maintain discipline or to control or supervise the actions of the persons under his command or his subordinates, whereby such persons or subordinates or any of them commit any such crime, or who fails to take necessary commission of such crimes, either knowing or owing to the circumstance at the time, should have known or consciously disregarded the information which clearly indicate that the subordinate while committing or about to commit such crimes is guilty of this offense. Now আমি একটু রোম স্ট্যাটিউটে যে এলিমেন্টস অফ টাইমস এর কথা বলা হয়েছে, মানে ইফ ইউ লার্জ হ্যাভ দি বুক আর্টিকেল 7 এর আন্ডারে মালার, বাট এটা এলিমেন্টস অফ টাইমস এর ব্যাখ্যাটা দেয়া হয়েছে পেজ 79 অফ দি বুক. এটা আছে না কেন এই বইটার 79 আপনার না না মনে হচ্ছে না ওটা না আরেকটা বই আছে নাকি? আরেকটা বই দেখো. আর্টিকেল 7 কে রেফার করা হচ্ছে আমাদের আইনে, রোম স্ট্যাটিউটের আর্টিকেল 7. আর্টিকেল 7 এর যে এলিমেন্টস অফ ক্রাইমস সেটা এখানে ডিফাইন করা হয়েছে, মানে পেজ 79 এর উপরের দিকে আর্টিকেল 7(1)(a) ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ মার্ডার. মার্ডারের কি কি এলিমেন্টস থাকতে হবে সেটা আমরা এখানে পাচ্ছি. এলিমেন্টস হচ্ছে 1. দি পারপেট্রেটর কিলড ওয়ান অর মোর পারসনস. 2. দি কন্ডাক্ট ওয়াজ কমিটেড অ্যাজ এ পার্ট অফ সিস্টেমেটিক ডাইরেক্টেড এগেইনস্ট এ সিভিলিয়ান পপুলেশন. 3. দি পারপেট্রেটর নিউ that the conduct was a part of or intended the conduct to be part of widespread or systematic attack against a civilian population. এটা গেল এলিমেন্টস অফ মার্ডার. মালার দেন পেজ 80 তে যদি যান মালার আর্টিকেল 7(1)(e) ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ ইমপ্রিজনমেন্ট অর সিভিয়ার ডেপ্রাইভেশন অফ দি ফিজিক্যাল লিবার্টি. এটা এখানে আছে আমাদের. এলিমেন্টস হচ্ছে দি পারপিট্রেটর ইমপ্রিজনড অর one or more persons or otherwise severely deprived one or more persons of the physical liberty. 2. The gravity of the conduct was such that it was in violation of fundamental rules of international law. 3. The perpetrator was aware of the factual circumstances that the established of the gravity of the conduct. 4. The conduct was committed as a part of widespread or systematic attack directed against a civilian population. 5. The perpetrator knew that the conduct was a part of or intended the conduct to be part of the widespread or systematic attack directed against a civilian population. Then Article 7(1)
inhumanity of torture. Elements. The perpetrator inflicted severe physical or mental pain or suffering upon one or more persons. 2. Such person or persons were in the custody or under the control of the perpetrator. 3. Such pain or suffering did not raise only from and was not entitled to lawful sanction. 4. The conduct was committed as a part of widespread or systematic attack directed against a civilian population. 5. The perpetrator knew that the conduct was a part of or intended attack directed against a civilian population. So, my and then my persecution at a page 82. 7 Article 7 1H. Crime against humanity of persecution elements. 1. The perpetrator severely deprived, contrary to international law, more person of fundamental rights. 2. The perpetrator targeted such person or persons by reason of the identity of the group or collectively, or targeted the group or collectively as such. 3. Such targeting was based on political, racial, national, ethnic, cultural, religious, as defined in Article 7, paragraph 3 of the statute, or other grounds that are universally recognized as impermissible under international law. 4. The conduct was committed in connection with any act referred to in Article 7, paragraph 1 of the statute, or any crime within the jurisdiction of the court. 5. Conduct was committed as a part of widespread and systematic attack directed against a civilian population. 6. The perpetrator knew that the conduct was a part of or intended the conduct to be part of the widespread or systematic attack directed against a civilian population. And enforced disappearance, মানে যেহেতু আমরা এই মামলাতে চার্জটা আনিনি সেটা এখন আমরা দেখাচ্ছি না। দেন মাইলট আমি আমাদের চার্জের জন্য যে আইনটা সেটা আমি একটু প্লেস করছি। মাইলট সেকশন 10 অফ আওয়ার স্ট্যাটিউট, মাইলট এই বইটারই পেজ 10 এ আছে। Procedure of trial. The following procedure shall be followed at the tribunal. A charge shall be read out. The tribunal shall ask each of the accused person whether he pleads guilty or not guilty. If the accused person pleads guilty, the tribunal shall record the plea and may, in its discretion, convict him thereon. D. Statement. E. Witness for prosecution shall be the defense may cross-examine such witness and the prosecution may re-examine them. F. The witness for the defense, if any, shall be examined. The prosecution may cross-examine such witness and the defense may re-examine him. G. The tribunal may, in its discretion, permit the party which calls a witness to put any question to him which might be put in cross-examination by the adverse party. মাইলট এখানে ডিটেইল প্রসিডিউর আমি আর যাচ্ছি না। দেন মাইলট সেকশন 16, charge etc. 16. Every charge against an accused person shall state the name and particulars of the accused person. B. The crimes of which the accused person is charged. C. Such particulars of the alleged crime reasonably sufficient to give the accused person notice of the matter with which he is charged. 2. A copy of the formal charge and a copy of each of the documents lodged with the formal charge shall be furnished to the accused at a reasonable time before the trial, and in case of any difficulty in furnishing the copies of the document, the reasonable opportunity for inspecting shall be given to the accused person in such manner. Side. Then, my lord, I mean rules. My lord, চার্জ রিলেটেড রুলসগুলো মাইলট 36, 37, 38 এর মধ্যে আছে। আমি একটা একটা করে পড়ে দিই। 36 মাইলট পারসনস অ্যাকিউজড অফ দিস সেম অফেন্স কমিটেড, মাইলট এটা দরকার নেই। 37 when the accused appears or is brought before the tribunal and if the tribunal upon consideration of record of the case and documents submitted therewith and after giving the prosecution and the accused an opportunity of being heard finds that there is no sufficient ground to presume that the accused has committed an offence shall discharge the accused and record its reason for so doing. 38(1) If after consideration and hearing under Rule 37 the tribunal is of opinion that there is sufficient ground to presume
that the accused has committed an offence, the tribunal shall frame one or more charges for the offences of which he is accused, and he shall be asked whether he admits that he has committed the offence with which he is charged, provided that if the accused does not reply either as guilty or not guilty, or remain silent, or if he says such thing which is not relevant, then the accused shall be deemed to have replied as not guilty. 2. An accused pleading not guilty will get at least 3 weeks time for preparing his defense. So, my lord, that is the procedure right now, my lord. So, my lord, arekta jinish dekhano baki ache. My lord, what is widespread and what is systematic, my lord, detail আমি না দিয়ে আমি রোম স্ট্যাটিউটের সেই রেলেভেন্ট পোর্শনটা আমি এখানে দিয়ে দিয়েছি, my lord. আমি শুধু কয়েকটা রেলেভেন্ট পোর্শন পড়ে দিব, হোয়াট ইজ ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। মানে ডিটেইলটা না বলে আমি শুধু একটা লাইন করে পড়ে দিচ্ছি। আমি এটার পেজ 168 এ বলছে, দি নুরেমবার্গ ট্রাইব্যুনাল ডিসক্রাইবড অফ some of the crimes against humanity involved the case holding that the policy of terror was certainly carried out on a vast scale and in many cases was recognized as systematic. The widespread, the term widespread has mainly a quantitative meaning of referring to the scale of attack or equivalently to the large number of victims. The required multiplicity of victims was addressed by the 1999 draft of the Court of Crimes. So, এখানে মেইন কথা হচ্ছে যে লার্জ স্কেল অফ ভিকটিম, আর একটা হচ্ছে যে কোয়ান্টিটি। আচ্ছা, আর আরেকটা জায়গাতে আরেকটা কেস ল রেফার করে বলেছে, ইট ইজ নট লিমিটেড টু জিওগ্রাফিক এক্সটেন্ট বাট ক্যান ইনক্লুড লার্জ নাম্বারস ইন স্মল এরিয়া। এটা হলো ওয়াইড স্প্রেড। অ্যান্ড সিস্টেম্যাটিকের ব্যাপারে যেটা বলছে my lord, the attack is because the act of individual perpetrators are not random but guided as to the envisaged object of the attack, namely civilian population. So, মানে ডিটেইল ব্যাখ্যা কেস বাই কেস করে বিভিন্নভাবে দিয়েছে, মানে এন্টায়ার জিনিসটা আমি দিয়েছি যে ওয়াইড স্প্রেড কোনটা আর সিস্টেম্যাটিক কোনটা, মানে এটা আরও ডিটেইলে আমরা আর্গুমেন্ট করতে পারবো। মানে সোফার যে পাঁচটা চার্জ আমরা এখানে ডিসক্রাইব করেছি, অ্যাপারেন্টলি it was widespread and huge number of victim has been victimized and they were killed and injured, so it was widespread. সারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এটা সংগঠিত হয়েছে, সর্বত্র যেখানে যেখানে সম্ভব হয়েছে। সুতরাং এটা ওয়াইডস্প্রেড, এটা কোয়ান্টিটিতে, নাম্বারে এবং স্থানের ব্যাপকতায়। আর এটা সিস্টেম্যাটিক, কারণ সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। সো মাই আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। মাচ অবলাইজড। May I please, my lordship, আমি এই মামলায় ঐতিহাসিক একটি মামলা, বাংলাদেশের ইতিহাসে আমি স্টেট ডিফেন্স সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই দুজনের পক্ষে স্যার। মাই নেম ইজ আমির হুসাইন, স্টেট ডিফেন্স। আমি বলবো স্যার? না, আমি একটু সময় চাই। আমি মাননীয় আদালতে যে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি মামলা আর ইতিপূর্বে হয়েছে বলে আমার জানা নাই। এই রকমের একটি মামলাতে আমি সম্পৃক্ত হতে পেরে এবং মাননীয় আদালত লর্ডশিপরা আমাকে এই মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োজিত হয়, আমি কৃতজ্ঞ। এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি
আমি প্রসিকিউশন থেকে যে সমস্ত কাগজপত্র যত যা কিছু আছে সব কিছু আমাকে সহায়তা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। এই এত লার্জ থ্যাংক ইউ স্যার। আমি স্যার এই ঐতিহাসিক এরকম একটি লার্জ স্কেলের মামলায় স্যার একটু যে সমস্ত ডকুমেন্টস পেপারস এইগুলিকে দেখার জন্য এবং পর্যালোচনা করার জন্য যে পর্যাপ্ত সময় দরকার ছিল স্যার, সেটা স্যার আমি সত্যিকার অর্থে সেইভাবে আমি প্রিপারেশন নিতে পারি নাই। কিন্তু এমনিতে আমি স্যার অসুস্থ ছিলাম। কপি 25 তারিখে 25 তারিখে কপি পেয়েছি। ইন স্যার আমি একটু অসুস্থ ছিলাম স্যার, 4-5 দিনের মতো অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে আমি রেডি হতে পারি নাই স্যার। আমাকে অন্তত স্যার একটি 15 দিনের সময় যদি দেওয়া হয় স্যার। স্যার আমি মাননীয় আদালতের লর্ডশিপদের কাছে স্যার আমার একটা নিবেদন স্যার, যে আমি অন্তত একটি সপ্তাহ স্যার অন্তত দেওয়া হোক স্যার। সরি স্যার দুঃখিত স্যার, পারবেন স্যার। জি মাই লর্ড, ভার্বালি চেয়েছি আমি, আমার ডকুমেন্টসও আছে স্যার। স্যার রাইট ইউর স্যার, আমি স্যার আমি যেটা এত বড় একটি ঐতিহাসিক মামলা স্যার, মাই লর্ডশিপ যেটা বলবেন সেটাই ঠিক আছে স্যার। আমি অ্যাসিস্ট করতে রাজি স্যার, এবং আমি একটু সময় চেয়েছি, মাননীয় আদালত যে সময় দেবেন সেটাই আমি মেনে নেব। It may be on Thursday or next Monday. স্যার একটু স্যার কবে হলো? এক সপ্তাহ। ঠিক আছে মাইলর, রোববার মানে হলিডে মাইলর। রোববার ভিতরে সোমবার স্যার, সোমবার স্যার। ঠিক আছে, সোমবার হলে অলমোস্ট 1 উইক আছে। May I please your lordships? My lord, আমি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নিযুক্ত আইনজীবী। এট দিস স্টেজে মাই লর্ড আমি কোনো সাবমিশন রাখছি না। ফার্দার স্টেজে আমার স্ট্র্যাটেজি এবং কেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সামনে সাবমিট করব। এট দিস স্টেজে না, ফার্দার স্টেজে অ্যাপ্লিকেশন। জি না মাই লর্ড। মাচ অবলিজ। No, my lord, 3 জনই আসামি, একজন উপস্থিতির পক্ষে উনি, আর বাকি পলাতক দুজনের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল। So next Monday is for hearing from the state defense lawyer. Monday or Thursday? মানডে। হ্যাঁ কি আছে? না ওটা আজকে দিন। না আজকে কি বার? আজকে মঙ্গলবার, তাহলে থার্সডে হবে মানে? না পরে প্রথম কয়টা আছে? সাত তারিখে অনেক মামলা। ইনভেস্টিগেশন রিপোর্ট, হ্যাঁ ওটা বাদ। বৃহস্পতিবারে রাখ। সোমবারে 7-8টা মামলা আছে ডায়েরি। পুরানো মামলা হবে এগুলো সোমবার
সোমবার কাজে চলে আসে প্লিজ, মাচাবলাই মাছাপলাই চলে আসে। তারিখ কবে? 7। লাল টুকটুকে এক ফল, রঙে রসে গুণে অসাধারণ। মধ্যপ্রাচ্য, ভারত ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ হওয়া বেদানা এখন বাংলাদেশের মাটিতে ভালো ফলন দিচ্ছে, যা বাণিজ্যিকভাবে সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি করেছে। ঝিনাইদহের মোহাম্মদ সুজন